हेलो फ्रेंड्स, वेलकम बैक टू অর্গস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা পড়ব ক্লাস 6 আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টারটা। তো এটা তোমাদের 7 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আছে আবহাওয়া ও জলবায়ু, মানে আমরা এই চ্যাপ্টারে আবহাওয়া আর জলবায়ু এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে তোমরা আবহাওয়া জলবায়ু কথাটা হয়তো শুনেছ। আবহাওয়া বলতে বোঝায় গরম পড়ে, ঠান্ডা পড়ে, এই জিনিসটাকে আমরা বলি ডেলিকার আবহাওয়া। আর জলবায়ু বোঝায় ক্লাইমেটকে, মানে অনেক দিনের আবহাওয়া মিলিয়ে একটা জলবায়ু তৈরি হয়। জলবায়ু কিন্তু মোটামুটি 30 থেকে 40 বছরের ভিত্তিতে তৈরি হয়। ওকে, জলবায়ু কিন্তু ডেইলি চেঞ্জ হয় না, আবহাওয়া ডেইলি চেঞ্জ হয়। তো এইসব ব্যাপারেই আজকে আমরা কথা বলবো আজকে লেকচারে। তো ফার্স্ট অফ অল তো বলি দিই, আবহাওয়া কাকে বলে। আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময় বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা এ অবস্থাকে বোঝায়। আর দিনের বিভিন্ন সময় আবহাওয়া চেঞ্জ হতে থাকে। এবার আমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, আবহাওয়া কাকে বলে, এরকম তো আসে না, আবহাওয়া জলবায়ু পার্থক্য আসে। তো আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের আবহাওয়া, নির্দিষ্ট সময়ের ভিত্তিতে তৈরি হয়। বায়ু নির্দিষ্ট সময় বায়ুমণ্ডলের অবস্থা। ওকে, আবহাওয়া নির্দিষ্ট সময় বায়ুমণ্ডলের অবস্থা। আর অপরদিকে জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছরের আবহাওয়া গড়। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে? আবহাওয়া ডেলি চেঞ্জ হচ্ছে, আর জলবায়ু ডেলি চেঞ্জ হয় না, অনেক দিন পর পর চেঞ্জ, এটা একটা পার্থক্য হয়ে গেল। আর আবহাওয়া স্বল্প পরিমাণে চেঞ্জ হয়, মানে আজকে হয়তো হালকা গরম বাড়লো, পরের দিন হালকা ঠান্ডা বাড়লো, এরকমভাবে স্বল্প পরিমাণে আবহাওয়া চেঞ্জ হয়। কিন্তু জলবায়ু কিন্তু স্বল্প পরিমাণে চেঞ্জ হয় না, জলবায়ু চেঞ্জ হলে কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর অনেকটা অঞ্চল জুড়ে হয়। আবহাওয়া ছোট একটা স্থানেও হতে পারে, হয়তো কোনো গ্রামে বা কোনো একটা অঞ্চলে কিছু একটা একটা ছোট এরিয়া নিয়ে আবহাওয়া চেঞ্জ হয়েছে, কিন্তু জলবায়ু চেঞ্জ হলে পুরো শহর বা পুরো একটা গোটা অঞ্চল নিয়ে চেঞ্জ হবে। আবহাওয়া কিন্তু ছোট সার্টেন অঞ্চলে চেঞ্জ হয়, আর জলবায়ু একটা গোটা অনেকটা বড় অঞ্চলে চেঞ্জ হয়, এটা কিন্তু একটা মূল পার্থক্য। ওকে, এরপর আমরা আসছি বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা কি? বায়ুতে যে আমরা গরম অনুভব করি, ঠান্ডা অনুভব করি, ওটাকেই বলা হচ্ছে বায়ুর উষ্ণতা। আর এই বায়ুর উষ্ণতা বাড়ে কী করে? বায়ুর উষ্ণতা বাড়ে সূর্যরশ্মি থেকে আগত সৌর আলো থেকে। সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। এই সূর্যের টোটাল আলোক শক্তি যদি 200 কোটি হয়, ওর মধ্যে মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। আর এই 1 ভাগকে যদি আমরা টোটাল 100% ধরি, এই 100%-এর মধ্যে ভূপৃষ্ঠে আসে 66%, যেটা ভূপৃষ্ঠে 100%ই আসে, কিন্তু 66% আমাদের যে বায়ুমণ্ডল আছে পৃথিবীর সংলগ্ন 10,000 কিলোমিটার, মাথায় রাখবে, ওপরে 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডল বিস্তৃত। ওকে, ওর ওপরে আছে বিষমমণ্ডল, ওগুলো আলাদা ব্যাপার। 10,000 কিলোমিটার আমাদের বায়ুমণ্ডল বিস্তৃত, যেটা পৃথিবীর সঙ্গে ঘুরতে থাকে। এই 66% এই 10,000 কিলোমিটার অঞ্চলে, মানে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করে। আর বাকি যে 34%, এটা কিন্তু পৃথিবী থেকে কোনো কিছু চেঞ্জ না করে যেমন এসছে তেমন আবার মহাকাশে ফিরে যায়। ওকে, এটাকে বলে পৃথিবীর অ্যালবেডো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কিন্তু 34%। আমার কাছে একটা বই আছে, যে বইটা তোমাদের এই ক্লাসের বই, সেই বইয়ে কিন্তু এখানে অ্যালবেডো দেওয়া আছে, কিন্তু এটা 35%, 49%, 51%, নানা রকম পার্সেন্টেজ দেওয়া আছে। সো এগুলো লিখতে হবে না, আমি যেটা বলছি, মানে 66% এটাকে বলে কার্যকারী সৌরবিকিরণ, আর 34%টাকে বলে অ্যালবেডো। এটা কিন্তু উঁচু ক্লাসের বইয়ে কিন্তু এগুলোই পড়বে, মানে এইসব 49% এসব নেই, 51% এসব নেই। উঁচু ক্লাসের বইয়ে কিন্তু 66% এটাকে কার্যকারী সৌরবিকিরণ বলে।
ওকে, কার্যকারী সৌর বিকিরণ, আর এটাকে কিন্তু অ্যালবেডো বলে। আর এই 100% যেটা আসছে পৃথিবীতে, এটাকে বলে ইনকামিং সোলার রেডিয়েশন, ইনসোলেশন। ওকে, ইনসোলেশন বা আগত সৌররশ্মি। আগত সৌররশ্মিকে দুভাগে ভাগ করা যায়, কার্যকারী সৌর বিকিরণ আর বিকিরিত সৌর বিকিরণ। বিকিরিত সৌর বিকিরণটা কি বলে? অ্যালবেডো। ওকে, এবার এই সূর্য যে আলোটা আসছে, এই আলোটা এসে কিন্তু ডাইরেক্ট উত্তপ্ত, মানে বায়ুমণ্ডলকে ডাইরেক্ট উত্তপ্ত করতে পারে না। প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর ভূপৃষ্ঠ তাপ ছেড়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ওকে, ডাইরেক্ট কিন্তু সূর্যের আলো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। তাহলে এবার আমরা পড়ব বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে নানান রকম পদ্ধতি। বায়ুমণ্ডলকে সূর্যালোক যেভাবে উত্তপ্ত করে তার 3 রকম পদ্ধতি আছে। 3টি পদ্ধতি হলো বিকিরণ, পরিবহন, পরিচলন। এবার এই পদ্ধতিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বিকিরণ যেটা হচ্ছে, আমরা এই পদ্ধতিতে কিন্তু সবথেকে বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বিকিরণ হচ্ছে নর্মাল ব্যাপার, যেটা যদি কোনো বস্তু উত্তপ্ত হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো, উত্তপ্ত করে তাপটা ছেড়ে দিচ্ছে, বায়ু মাধ্যমে তাপটা আরেকটা বস্তুতে চলে যাচ্ছে, মানে আমরা ফিল করছি, এটাই বিকিরণ। আর পরিবহন, পরিবহন জিনিসটা হচ্ছে, ধরে নাও আমি কোনো মোমবাতি জ্বালালাম, মোমবাতি এর উপরে আমি একটা চামচ রেখে দিয়েছি। এবার চামচে তো অণু পরমাণু আছে, একটু বড় আঁকি, 1 মিনিট বুঝতে পারবে তাহলে। এই চামচে ধরো অণু পরমাণু আছে, এরকম অণু অণু এঁকে দিলাম। নানা রকম অনেক রকম অণু নিয়ে গঠিত। এবার আমি এটাকে হাত দিয়ে ধরেছি, হাত দিয়ে ধরার পর আমার এই যে মোমবাতি জ্বলছে, এবার মোমবাতি জ্বলার পরে এই অণুগুলো না কাঁপতে শুরু করবে, ভাইব্রেশন হবে। অণুগুলো কিন্তু চলাচল করছে না, অণুগুলো কাঁপছে, কাঁপতে 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 একটার উপর একটা কাঁপতে 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 পুরো শেষ পর্যন্ত চলে আসছে। মানে একটা কাঁপা শুরু করলে কিন্তু পরেরটাও কাঁপবে, পরেরটা কাঁপলে 3 নম্বরটাও কাঁপবে, এবং কাঁপতে কাঁপতে হাত পর্যন্ত চলে আসে। হাত পর্যন্ত আসার পর আমরা কিন্তু এই মোমবাতি গরমটা অনুভব করি। এটাকেই বলে পরিবহন, তাপের পরিবহন, বিকিরণ। এবার করব পরিচলন। পরিচলন জিনিসটা হচ্ছে, সূর্য থেকে যে আগত রশ্মি বায়ুমণ্ডলে আসছে, বায়ুমণ্ডলের নিচের স্তরকে উত্তপ্ত করে দিচ্ছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, ফলে এই বায়ুটা হয়ে যাচ্ছে উষ্ণ। আর এটা হয়ে যাচ্ছে উষ্ণ বায়ু। উষ্ণ বায়ু কী হয়? সবসময় হালকা হয়। আর আমরা জানি ওপরের দিকে উষ্ণতা কম থাকে, 1000 মিটার উচ্চতা বাড়লে 6.4 ডিগ্রি করে উষ্ণতা কমতে থাকে। এটাকে বলে উষ্ণতা হ্রাসে স্বাভাবিক হার। এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এটা কিন্তু মনে রাখবে, উষ্ণতা হ্রাসে স্বাভাবিক হার কাকে বলে। এবার এইখানে উষ্ণতা কমছে, মানে ওপরে গেলে উষ্ণতা কমে, তো ওপরে ঠান্ডা থাকবে। ঠান্ডা মানে কি? শীতল বায়ু। ঠান্ডা বায়ু কিন্তু শীতল হয়, এটা কিন্তু মনে রাখবে। আর হালকা বায়ু মানে উষ্ণ বায়ু হালকা হয়, হালকা বায়ুটা উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণ বায়ু হালকা, আর এটার ফলে ওপরে উঠে যাবে। জানি আমরা হালকা জিনিস ওপরে উঠে যায়, ভারীরা নিচে নামে। এই শীতল বায়ু, এখানে ভারী লিখবো, সরি শীতল লিখে দিয়েছি, এটা ভারী, ভারীটা আসবে নিচে, ভারীটা নিচে এসছে, ভারীটা আবার নিচে এলো, নিচে এসে ঠান্ডা বায়ু যেহেতু ওটা, ঠান্ডাটা আবার সূর্যের তাপে গরম হয়ে গেল, গরম হলো, গরম হলো আবার হালকা হয়ে গেল, আবার উষ্ণ বায়ুটা ওপরে গিয়ে ঠান্ডা হয়ে গেল, আবার ওটাও ভারী হয়ে গেল, এটা ভারী হলো, ওটা হালকা হলো, আবার চেঞ্জ হয়ে আবার ওপরে গেল, এরকমভাবে চক্রাকারে চলতে থাকে। ঠান্ডা বায়ুটা নিচে এসে উষ্ণ হয়ে যায়, উষ্ণ হয়ে আবার হালকা হয়ে যায়, উষ্ণ ফলে হালকা হয়, হালকা হয়ে গিয়ে আবার ওপরে চলে যায়, ওপরে গিয়ে ঠান্ডা হয়, ভারী হয়, নিচে নামে, উষ্ণ হয়, হালকা হয়, আবার উপরে যায়, এরকমভাবে চক্রাকারে ঘুরতে থাকে। এর ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এটা হচ্ছে তাপের পরিচলন। এই পদ্ধতিতে খুব কম পরিমাণে কিন্তু ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। আর এই যে আমরা বায়ুর তাপমাত্রা বলছি, এই তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে 6 থার্মোমিটার। ওকে, তোমরা 6 পড়ো বলে এর নাম 6 থার্মোমিটার এরকম নয়, কিন্তু এর নামটাই হচ্ছে 6 থার্মোমিটার। ওকে, 6 থার্মোমিটার হচ্ছে এর নাম। আর যে উষ্ণতায় বইয়ে একটা তোমাদের ভুল দেওয়া আছে, তাপমাত্রা মাপার 2টো স্কেল আছে, এখানে দেখবে হলুদ রঙের লেখা আছে তাপমাত্রা মাপার 2টি স্কেল আছে, তোমরা বইয়ে দেখবে পেজ 47-এ আছে।
তাপমাত্রা মাপার কিন্তু দুটি স্কেল নয়, তাপমাত্রা মাপার আছে তিনখানা স্কেল। তোমাদের বইয়ে দুটো দিয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস, বইয়ে লেখা আছে, আর একটা ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। এটা নাম শোনোনি হয়তো তোমরা, বিজ্ঞানী কেলভিনের নামে এই স্কেলটা তৈরি করা ছিল বলে কেলভিন হয়েছে স্কেলটার নাম। সেলসিয়াস স্কেলে যেটা লেখা আছে ওখানে 0 ডিগ্রিতে বরফ হয়, জল থেকে বরফ হয়, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু জলটা বায়ুতে পরিণত হয়। ওকে, সেম এটা ফারেনহাইটে কী হচ্ছে, এটা হচ্ছে 32 ডিগ্রিতে। 0 ডিগ্রি মানেই এটা 32 ডিগ্রি, আর 100 ডিগ্রি মানে এটা 212 ডিগ্রি। তাহলে কি 212তে এটা জল জমে, মানে জল উবে গিয়ে বায়ুতে পরিণত হয়, আর 32 ডিগ্রিতে জল জমে বরফ হয়। আর কেলভিনের মানটা হচ্ছে 273। ওকে, এগুলো হচ্ছে তাহলে তাপমাত্রার স্কেল। এবার আমরা করবো বায়ু আর্দ্রতা। বায়ু আর্দ্রতা কাকে বলে? আমরা বর্ষাকালে বা গরমকালে বা বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের আবহাওয়াটা ভেজা ভেজা থাকে, হাত ফাত স্যাঁত স্যাঁত করে, অনেক রকম ভেজা ভেজা ভাব থাকে, জামা কাপড় শুকনো হয় না তাড়াতাড়ি। কারণ এগুলো কেন হয়? এটার কারণ হচ্ছে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্পটা কিন্তু বায়ু আর্দ্রতার সঙ্গে রিলেটেড। জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু আর্দ্রতাও কিন্তু বেশি থাকে। এই বায়ু আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটার। আর বায়ু আপেক্ষিক আর্দ্রতা, এটা কিন্তু একটা স্কুলে কোয়েশ্চেন দিয়েছিল, তোমাদের সিলেবাসে নেই তাও বলছি। আপেক্ষিক আর্দ্রতা, এটা মাপা হয় সাইক্রোমিটারের সাহায্যে। যদি বাইরের কোয়েশ্চেন ঢুকিয়ে দেয় স্কুলের মধ্যে তাহলে কিন্তু এরকম কোয়েশ্চেন দিতে পারে। আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা মাপায় সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে। এবার যেটা বলছিলাম, জলীয় বাষ্প, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে কিন্তু আর্দ্রতা বাড়বে। এই জলীয় বাষ্পের জন্য কিন্তু আমরা এই স্যাঁতস্যাঁতে ভাব ফিল করি। জলীয় বাষ্প, এই বায়ু আর্দ্রতা জিনিসটা কি? নির্দিষ্ট বায়ু উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ধর একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু, একটা ধরনের বায়ু আছে, এই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে তাকেই বলা হচ্ছে বায়ু আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই বায়ুতে, এই বায়ুকে সম্পৃক্ত করার জন্য, জলীয় বাষ্প 100% করার জন্য আর যে পরিমাণ জলীয় বাষ্প চাই, ধরেতে আছে 50%, না 40% জলীয় বাষ্প আছে, ধরে নাও এটা 40% আছে, এটাকে 100% করার জন্য আমার আরও 60% জলীয় বাষ্প দিতে হবে, তাহলে এর বায়ু আর্দ্রতা 100% হবে। তাহলে সংজ্ঞাটা হবে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওই একই উষ্ণতায় এবং একই পরিমাণ বায়ুতে সম্পৃক্ত করতে, মানে 100% করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এটা মাপা হয় সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে। এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাও কোনো কোনো স্কুলে হয়তো দিয়ে দিতে পারে, তাই বললাম। এবার হচ্ছে বায়ুর চাপ ও প্রবাহ। বায়ুর চাপ জিনিসটা তোমরা হয়তো জানো না, আগে কোনোদিন হয়তো পড়োনি। বায়ুর চাপ হচ্ছে, বায়ুতে একটা প্রেশার থাকে, বায়ুর চাপ অনুভূতি করো, বায়ুর একটা ওজন আছে, বায়ুর চাপ যেখানে বেশি হয় সেখানে কিন্তু ওজনটা বেশি হয়, যেখানে ওজন বেশি হবে। আর একটা জায়গা হচ্ছে বায়ুর নিম্নচাপ, দুখানা অঞ্চল হয়, বায়ুর উচ্চচাপ, বায়ুর নিম্নচাপ। এই নিম্নচাপ অঞ্চলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু আসে। ওকে, এটাই কিন্তু হয়, এই জন্যই কিন্তু বায়ু প্রবাহ হয়। যদি সব জায়গায় চাপ সমান হতো তাহলে কিন্তু বায়ু প্রবাহ হতো না। বায়ু অলওয়েজ উচ্চচাপ থেকে নিম্নচাপে আসে, মানে যেখানে ওজন বেশি সেখান থেকে কম ওজনের জায়গায় আসে। এই জন্যই কিন্তু ঝড় বৃষ্টি সব হয়। যে তোমরা বর্ষাকালে বা যখন হোক ঝড় দেখতে পাও, এটাই কিন্তু তোমার টিভিতে হয়তো ওয়েদার রিপোর্টের শুনে থাকবে, বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে ঝড় এসছে। এই বায়ুর চাপ, নিম্নচাপ, উচ্চচাপ, এগুলো আমরা যে বলছি, আমরা বুঝছি কী করে এখানে নিম্নচাপ আছে এখানে উচ্চচাপ আছে? এটা মাপার জন্য আমরা চাপ মাপি, বায়ুর চাপ মাপি 14 বারোমিটার দিয়ে। ওকে, 14 ব্যারোমিটার। ওকে, 14 ব্যারোমিটার দিয়ে আমরা কিন্তু বায়ুর চাপ মাপি, এটা মাথায় রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসে।
এবার বায়ুর চাপের ফলে সৃষ্টি হচ্ছে বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহটাকে মাপা হয় অ্যানিমোমিটার, সরি বায়ু প্রবাহ মাপা হয় তো বায়ু বাত পতাকা দিয়ে, বাত পতাকা দিয়ে বায়ু প্রবাহ মাপা হয়। আর বায়ু প্রবাহের গতিবেগ, গতিবেগটা মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে। ওকে, বইয়ে তোমাদের লেখা আছে গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে, বাত পতাকা দিয়ে বায়ু প্রবাহের দিক মাপা হয়, কোন দিক দিয়ে বায়ুটা আসছে কোন দিকে যাচ্ছে। এবার আমরা পড়ব বায়ুর মেঘ, মানে বায়ুর না, মেঘাচ্ছন্নতা, ক্লাউড কভার। এই ব্যাপারটা এখন আমরা পড়ব। ক্লাউড কভার জিনিসটা কি? তোমরা দেখতে পাবো এখান থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। এই মেঘাচ্ছন্নতা, আকাশ অনেকটা মেঘলা থাকে, অনেক সময় পরিষ্কার আকাশ থাকে। অনেকেরই হয়তো পরিষ্কার আকাশ পছন্দ। এবার আমরা এই মেঘাচ্ছন্নতা জিনিসটা পড়বো। মেঘাচ্ছন্নতা মানে কি বলতো? এই সূর্য থেকে যে কখন মেঘাচ্ছন্নতা ভালো কখন মেঘাচ্ছন্নতা খারাপ সেটা একটু আমি বলি। ওকে, মেঘাচ্ছন্ন যদি দিনের বেলা থাকে, মেঘাচ্ছন্ন থাকলে আকাশ, সূর্য থেকে যে আলো আসে সেটা কিন্তু মেঘে ধাক্কা খেয়ে ফিরে যায় অনেক সময়। বেশি আলো কিন্তু ভেতরে আসতে পারে না, পৃথিবী অন্ধকার থাকে। সো সকালে যদি মেঘাচ্ছন্নতা থাকে তাহলে কিন্তু ঠান্ডা থাকবে, মানে পৃথিবী উত্তপ্ত হতে পারবে না। এবার এই কেসটা যদি রাত্রিরে হয়, ধরো সকালে মেঘাচ্ছন্ন থাকবে না, সকালে পরিষ্কার আকাশ, রাত্রিরে যদি এবার মেঘলা হয়ে যায় তাহলে কী হবে? গুমোট গরম হবে। কেন হবে? সকালে গরম ছিল, মানে ভূপৃষ্ঠ প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্নতা, এবার রাত্রি হয়েছে আকাশ মেঘাচ্ছন্নতা হয়ে গেছে। ওকে, এবার এই গরম বাতাসটা আছে ওপরে ওঠার ট্রাই করবে। আমি আগেই বলেছি হালকা বায়ু উপরে ওঠে, এবার ওপরে যে উঠতে যাবে ওপরে গিয়ে মেঘের সঙ্গে ধাক্কা খেয়ে যাবে, তাহলে কি গরম বাতাসটা বেরোতে পারবে না, পৃথিবী থেকে বেরোতে পারবে না। তাহলে কি আমাদের পুরো পৃথিবীতে, মানে যে অঞ্চলে মেঘাচ্ছন্ন থাকবে সেই অঞ্চলে গরম বায়ুটা পৃথিবীর বাইরে বেরোতে পারবে না, ফলে সেখানে গরমের সৃষ্টি হবে। তাহলে বুঝলাম আমরা, রাত্রিরে মেঘাচ্ছন্নতা থাকলে গরম হয়, সকালে মেঘাচ্ছন্নতা থাকলে কিন্তু পরিবেশ ঠান্ডা থাকে, মানে সূর্যের আলো ঢুকতে পারে না, আর একটা কেসে সূর্যের আলো বেরোতে পারছে না। এই দুখানা কিন্তু কেস হয় এখানে। আর মেঘাচ্ছন্নতা মাপার মানে পরিমাপ আছে, দেখতে পাচ্ছি এখানে বইয়ে। মেঘাচ্ছন্নতা এই গোল গোল দিয়ে মাপা হয়। এই গোল গোলগুলো 8 রকমের আছে, তোমাদের বইয়ে কিন্তু 4 রকমের দিয়েছে, টোটাল 11 রকমের আছে, আর গোল দিয়ে করা হয় 8 রকমের। তোমাদের বইয়ে 4টে দিয়েছে। 4টে মানে পুরো যদি সাদা থাকে তাহলে আকাশ পরিষ্কার, পুরো কালো থাকলে আকাশ মেঘলা। আর বাকি দুটো তোমরা বুঝতেই পারছো, কালোটা মানে মেঘাচ্ছন্নতা আর সাদাটা মানে খোলা আকাশ, মানে পরিষ্কার আকাশ। তাহলে এখানে এইটুকু অংশ সাদা আছে, মানে কালো আছে 75%, আর এখানে পুরোটাই সাদা আছে, মানে 25% মেঘাচ্ছন্নতা। এগুলো তোমরা একটু বুঝে করে নেবে, এটা কিন্তু এমসিকিউতে থাকতে পারে। ধর তোমাদের এই চিহ্নটা দিয়ে দিল, বলতে পারো এবার কোয়েশ্চেন করলো এটা কি বোঝাচ্ছে, বা অপশানে দিল এর মানে হলো 0% মেঘাচ্ছন্নতা, 25% মেঘাচ্ছন্নতা, 75% মেঘাচ্ছন্নতা, 100% মেঘাচ্ছন্নতা। এরকম কিন্তু তোমাদের অপশান দিয়ে দিতে পারে, তোমাদের টিকমার্ক করতে হবে, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। এবার আমরা পড়ব ঘনীভবন। এই ঘনীভবনের জন্যই কিন্তু বলতে গেলে বৃষ্টিপাতটা হয়। জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরের দিকে উঠে যায়, আমি আগেই বললাম হালকা হয়ে যায় বলে ওপরের দিকে উঠে যায়। ওপরে বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম, নিচে কিন্তু বায়ুর চাপ বেশি, না বলতে ভুলে গেছিলাম। ভূপৃষ্ঠীয় অঞ্চলে, মানে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি পরিমাণে থাকে, যত উপরের দিকে উঠবে বায়ুর চাপ কমতে থাকে। এবার উপরের বায়ু উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডায় ছোটো ছোটো জলকণায় পরিণত হয়, একে ঘনীভবন বলে। এবার ঘনীভবন হচ্ছে, তো বৃষ্টি তো হবেই, বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে সেমিতে মাপি, সেমি। ধরো 200 সেমি বৃষ্টিপাত হয়েছে, 100 সেমি হয়েছে, এই সেমি মাপায় মাপছি আমরা। যন্ত্রটা হচ্ছে রেন গজ। এই রেন গজ যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাণ মাপতে পারি। এবার তোমাদের এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, আর শূন্যস্থান পূরণ হচ্ছে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলে জলবায়ু। বায়ুমণ্ডলে যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে আবহাওয়া। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় অ্যালবেডো বলে। আকাশে মেঘের পরিমাণ হলো মেঘাচ্ছন্নতা। ঠিক আছে,
আর এখানে তোমাদের কয়েকটা যন্ত্রের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, কিন্তু মাথায় রেখো, এমসিকিউ বা 1 মার্ক কিন্তু প্রচুর পরিমাণে আসছে এখান থেকে। এবার আমরা পড়বো আবহাওয়া সংক্রান্ত কিছু বিষয়। তোমরা নিশ্চয়ই টিভিতে রিপোর্ট শুনেছ, আগামী 24 ঘন্টা প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বা এই পুজোর আগে প্রচুর ঝিরঝির করে বৃষ্টি হবে, এরকম কিন্তু অনেক রকম সম্ভাবনা আমরা টিভিতে শুনতে পাই। এগুলোকে বলে আবহাওয়ার পূর্বাভাস, ওয়েদার ফরকাস্ট। ওকে, এটা কিন্তু আবহাওয়া দপ্তরে অফিসের লোকজনরা বিভিন্ন উপাদান সম্বন্ধে তথ্য সংগ্রহ করে আবহাওয়ার মানচিত্র তৈরি করে, আর এই সব তথ্য আমরা টিভি বা রেডিওর মাধ্যমে, ফোনের মাধ্যমে আমরা শুনতে পাই। এখানে একটা আবহাওয়ার ছবি দিয়ে হচ্ছে এবিপি আনন্দে, মানে আনন্দবাজার নিউজ পেপারের একটা ছোটো পার্ট দেখে বোঝা যাচ্ছে, যারা পড়ো তারা চিনতে পারবে এটাকে। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, উপগ্রহ চিত্র এটাকে বলে, মানে স্যাটেলাইট থেকে তোলা ভারত মহাদেশে, মানে ভারত উপমহাদেশের চিত্র। এবার আমরা পড়ব বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না কেন। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে। তোমরা জানো আমরা একই জায়গায় থাকি, তা ওয়েস্ট বেঙ্গলেই থাকি। ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং উষ্ণতা এত কম, আর কলকাতা হাওড়া এদিকের অঞ্চলের উষ্ণতা এত বেশি। ওকে, এরকম কেন হয় অনেকেই হয়তো ভেবেছো বা অনেকে ভাবোনি, তো আজকে আমরা এটা নিয়েই কথা বলবো, এই উষ্ণতা আলাদা হয় কেন। এবার উষ্ণতা আলাদা হওয়ার নানা রকম কারণ আছে, তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে পৃথিবীর জন্য। পৃথিবী দেখতে পাচ্ছি এরকম গোল হয়, পৃথিবী কিন্তু উপবৃত্তাকার, মানে গোল। পৃথিবীর আকৃতি জিওডের মতো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এগুলো তোমরা ক্লাস 9-এ পড়বে। এবার সূর্য থেকে যখন আলো আসছে, তখন সূর্যটা এখানে আঁকলাম, সূর্যটা আঁকছি না আমি, মানে সাইডে একটা দেখানোর জন্য। সূর্যটা এখানে মেন নয়, আমাদের পৃথিবীটা মেন। সূর্য থেকে আলো স্ট্রেট পথে আসছে, আর কিছু কিছু আলোর কোণে লেগে সোজা বেরিয়ে যাচ্ছে, মানে পৃথিবীতে আসছে না। এবার ছবিটা যদি ভালো করে দেখো, যে পৃথিবীর কেন্দ্র, এটা নিরক্ষরেখা, এখানে 90 ডিগ্রি নিরক্ষরেখা, এটা দুটো নর্থ পোল সাউথ পোল। এবার এই লাইনগুলো ভালো করে খেয়াল করে দেখলে সূর্য আলোটা সোজা আসছে, সোজা এসে এখানে লম্বভাবে পড়ছে। ভালো করে দেখো, এখানে যারা আছে তাদের কিন্তু সবসময় মাথার ওপর সূর্য। ওকে, বেঁকে আঁকি, মানে এটা সূর্য পৃথিবীতে যেহেতু বেঁকে আছে, 66.6 ডিগ্রি করে অক্ষ করে বেঁকে থাকে, বেঁকে লাটুর মতো পাক খেতে খেতে সূর্যের চারদিকে ঘোরে, এবং বেঁকে ঘুরছে। তো এটা নর্থ পোল, সাউথ পোল, সেই হিসাবে আমি যদি আঁকি এটাকে, এটাও মাখাতে হবে। ওকে, বেশি মাখাইনি। এবার এখানে যারা থাকছে এদের কিন্তু সূর্যের রশ্মিটা পুরো লম্বভাবে পড়ছে। সো এখানে অবভিয়াসলি 12টার সময় যদি তোমরা দেখো, দিনের বেলা দুপুর 12টায় সব সময় সূর্য মাথার ওপর থাকে, তাহলে প্রচুর গরম হয়। কিন্তু সকাল 8টা 7টার সময় বা বিকেলে 4টের সময় 5টার সময় সূর্য যখন তির্যকভাবে থাকে, মানে পুরো 30 ডিগ্রি 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, 90 ডিগ্রি, মানে সোজাসুজি থাকে না, তখন কিন্তু উষ্ণতা অনেক কম থাকে। মানে বিকেলবেলা সকালবেলা প্রচুর উষ্ণতা কম থাকে, আর দুপুর 12টা 11টা 1টার সময় কিন্তু সূর্যের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা কিন্তু হয় লম্বভাবে পড়ার জন্য। সূর্য যখন সোজাসুজিভাবে পড়ে তখন একটা ছোট অঞ্চলে ছড়িয়ে পড়ে। যদি আমি ধরি এখানে ধরো অঞ্চল, সূর্যের সোজাভাবে পড়ছে, কম অঞ্চলে ছড়িয়ে পড়ছে, কিন্তু বেশি তাপমাত্রা গরম করছে। কিন্তু সূর্যরশ্মি যদি বেঁকে পড়ে বেশি অঞ্চলে ছড়িয়ে পড়ছে, কিন্তু কম উত্তপ্ত করছে। এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। কম অঞ্চলে পড়লে বেশি তাপমাত্রা, মানে বেশি উষ্ণতা দেবে, বেশি অঞ্চলে পড়লে কম উত্তপ্ত হবে। এটা কিন্তু তাপের একটা ধর্ম, বা সূর্যরশ্মি কিন্তু একটা ধর্ম পৃথিবীর ওপর। এবার পৃথিবী যেহেতু গোল, পৃথিবীর এই অঞ্চলগুলো ভালো করে দেখো, এটাকে বলে 90 ডিগ্রি, এই জায়গাটা 66 ডিগ্রি, এটাকে বলে 23.5 ডিগ্রি, এটাকে বলে 0 ডিগ্রি। ওকে, সেমভাবে এখানেও আছে 66 ডিগ্রি, তারপর আছে, সরি এটা আমি একটা ভুল লিখলাম, এখানে 0 ডিগ্রি হবে। ওকে, আমি এটা ভুল লিখলাম, এটা 0 ডিগ্রি হবে, এটা 37 ডিগ্রি হবে, এটা 66.5 ডিগ্রি হবে, আর এটা হবে 90 ডিগ্রি,
সেমভাবে এখানে এটা 90 ডিগ্রি, এটা 66 ডিগ্রি, মানে 66 মানে 66.5, আর এটা হবে 23.5 ডিগ্রি। এবার সূর্যরশ্মি যখন পড়ছে তখন তোর এটা ভুল বলছিলাম, 90 ডিগ্রি হবে না, এটা 0 ডিগ্রি হবে, আমার একটা মিস্টেক, সরি। এটা এবার হবে এটা নিরক্ষরেখা। এখানে সূর্যরশ্মি লম্বাভাবে পড়ছে, এখানে কিন্তু বেশি অঞ্চলে ছড়াচ্ছে না, কম অঞ্চলে ছড়াচ্ছে, আর এখানে বেশি উত্তপ্ত করছে। এবার যখন দেখবি এই অঞ্চলগুলোতে, এই অঞ্চলে কিন্তু অনেক সময় সূর্য মাথার ওপর আসেই না, 23.5 ডিগ্রি জায়গাটায় সূর্য কিন্তু মাথার ওপর আসেই না। এইটুকু অঞ্চলকে ভালো করে দেখো, এইটুকু অঞ্চল 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি, এইটুকু অঞ্চলকে বলে উষ্ণমণ্ডল। মানে এখানে বেশিরভাগ সময় কিন্তু প্রায় সব সময় তাপমাত্রা কিন্তু বেশি থাকে, তাই জন্য এটাকে বলে উষ্ণমণ্ডল। আর 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রিতে সূর্য কিন্তু বেশিরভাগ সময় মাথার ওপর আসেই না, প্রায় দিগন্ত রেখা বরাবর, দিগন্ত রেখা থেকে একটু উপরে থাকে। আর এই 90 ডিগ্রি অঞ্চলে ওরা হয়তো সূর্যকে দেখতেও পায় না, মাঝে মাঝে দিগন্ত রেখা পর্যন্ত ওঠে না, বা দিগন্ত রেখা পর্যন্তই দেখা যায়। এইসব অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি অনেকে দেখতেও পায় না। এই অঞ্চলে অবভিয়াসলি কম গরম হবে, তাই জন্য যত উপরে ওঠা যায় তত কিন্তু তাপমাত্রা কমতে থাকে। আর এই অঞ্চলটাকে বলে, মানে 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি, এটাকে বলে নাতিশীতোষ্ণ মণ্ডল। এটাকে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এটাকে বলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণর কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে হবে না শীত না উষ্ণ, এই মানেটা কিন্তু ওরকমই, মানে এখানে গরমও কম ঠান্ডাও কম, মানে সমান সমান। আর এইটাকে বলে হিমমণ্ডল। 90 ডিগ্রি জায়গাটা 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এইটুকু অঞ্চলকে বলে হিমমণ্ডল। মানে এখানে কিন্তু সারা বছর বরফ থাকে। নিচে দেখতে পাচ্ছ অ্যান্টার্কটিকা, ওপরে দক্ষিণ মানে উত্তর মেরু, এই দুটো জায়গায় কিন্তু সারা বছর ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে ফলে বরফে আবৃত থাকে, তাই জন্য এই জায়গাটার নাম হিমমণ্ডল। এখানে কিন্তু সূর্যের উষ্ণতা প্রচুরভাবে কম পড়ে, তাই জন্য এখানে ঠান্ডা থাকে। এবার তোমরা একটু বইয়ে আসো, বইয়ে তোমাদের যদি এই কোশ্চেনটা দিয়ে দেয় পৃথিবীর তাপমণ্ডল, তাহলে তোমরা কিন্তু উষ্ণমণ্ডল কাকে বলে যখন লিখবে, নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চলে উষ্ণমণ্ডল, সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে, পৃথিবীর সব থেকে বেশি উত্তপ্ত হয় এখানে। এখানে কিন্তু এখানে এই মার্কিংগুলো দেবে, মানে এটা হবে উষ্ণমণ্ডল 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি, ওকে। উভয় গোলার্ধ লিখবে। এই লেখাগুলো কিন্তু দিয়ে দিবে এখানে, এটা ইম্পর্টেন্ট, বইয়ে লেখা নেই, মানে এখানে লেখা আছে, এখানে লেখা নেই। সেমভাবে নাতিশীতোষ্ণমণ্ডল 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি, উভয় গোলার্ধে, মানে উভয় গোলার্ধে বলতে বোঝাচ্ছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুদিকেই। আর এটা লিখবে 66 থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধে, ওকে। এই মার্কিংগুলো কিন্তু দেবে, নাহলে কিন্তু কিছু নম্বর কেটে নিতে পারে। এবার আমরা পড়ব সমউষ্ণ রেখা। পৃথিবীর মানচিত্রে যদি দেখি, পৃথিবীর মানচিত্রে যে যে জায়গাগুলোর উষ্ণতা সমান, সেই সব জায়গাকে যদি আমরা রেখা দ্বারা যুক্ত করি, ধরো এটা পৃথিবীর মানচিত্র হলো না, এটা পৃথিবী ধরে নাও। ধরো এই জায়গার উষ্ণতা, এই জায়গায় উষ্ণতা, এই জায়গায় উষ্ণতা, এই জায়গায় উষ্ণতা, এই জায়গায় উষ্ণতা, গড় উষ্ণতা যুক্ত এগুলো সমান, তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, তাহলে যে রেখাটা পাবো এটা কি বলে, সমউষ্ণ রেখা। সমউষ্ণ রেখা কিন্তু সমুদ্রের মধ্যে দূরে দূরে অবস্থান করে আর স্থলভাগের মধ্যে কাছাকাছি অবস্থান করে, এটা বৈশিষ্ট্য, ওকে। সমউষ্ণ রেখা লেখার সময় লিখবে, সংজ্ঞাটা দিয়ে দেবে, তারপর নিচে বৈশিষ্ট্য কি, সমউষ্ণ রেখা সমুদ্র পৃষ্ঠে দূরে দূরে অবস্থান করে আর স্থলভাগে কাছাকাছি অবস্থান করে, ওকে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সমউষ্ণ রেখাগুলি কখনোই একে অপরকে ছেদ করে না, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। দুটো বৈশিষ্ট্য পড়ে নিও, এনাফ। এরপর আমাদের জীবনে জলবায়ুর প্রভাব বলে একটা পার্ট আছে, সো এই জায়গাটা একটু দেখে নাও তোমরা। আর কিছু নেই, তোমাদের এটা আগেই বলে দিয়েছি, যেটা বলার ছিল, এখানে 1000 ডিগ্রিতে মানে 1000 মিটারে 6.5 ডিগ্রি করে কমতে থাকে। এটা কিন্তু 6.5 লেখা আছে, এটা কিন্তু কোনো বইয়ে 6.4ও থাকতে পারে, এটা কিন্তু কোনো ম্যাটার করে না।
মেনলি সায়েন্সের বইয়ে কিন্তু 6.4 লেখা থাকে, আর জিওগ্রাফির বইয়ে 6.5 লেখা থাকে। এটা নোটিস করেছি আমি ক্লাস 10 পর্যন্ত। আর একটা কোয়েশ্চেন দেওয়া আছে, মনে করো তুমি একটা পর্বত শৃঙ্গ অভিযানে গেছো, যাবে। তুমি যখন যাত্রা শুরু করবে তখন উষ্ণতা 2000 মিটার আর তাপমাত্রা 15 ডিগ্রি হলে পর্বতের চূড়ায় 4000 মিটারের তাপমাত্রা কত হবে? এটা ঐকিক নিয়মে করবে। 1000 মিটার বাড়লে হয় 66.5 ডিগ্রি, তাহলে 2000 থেকে 2000 মিটার বাড়লে উষ্ণতা হবে 1 ডিগ্রি, তারপর 15 দিয়ে মাইনাস করে দেবে। উত্তর হবে আই থিঙ্ক 6×12 2 ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে। ওকে, অ্যান্সার 2 ডিগ্রি হবে আমার মনে হচ্ছে। এবার আমাদের জীবনে জলবায়ুর প্রভাব, এখানে একটা 7 দিনের রিপোর্ট বলতে বলেছে। সর্বোচ্চ উষ্ণতা, সর্বনিম্ন উষ্ণতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা। তোমাদের কিন্তু সাইন দিয়ে মেঘাচ্ছন্নতা দিতে হবে। আর এখানে কিছু নেই, এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয়, আমি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো বলে দিলাম। আর যে এক্সট্রা কোয়েশ্চেনও বললাম সেটা কিন্তু নোট করে নিও একটু, যে ক্লাসে যে নতুন ইনফরমেশনগুলো বললাম যে তোমাদের বইয়ে নেই। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। পরের দিন আমরা ভারত পড়বো, ভারত চ্যাপ্টারটা। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে যেন বাবাই। চ্যানেলটি ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম